শুরু করি। আমরা ওকে, তো আশা করি তোমরা স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পারতেছো। ভাইয়া তোমরা কি এটা দেখতে পারতেছো? আমি একটা বোর্ড আনছি, বোর্ডটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি সেল কেমিস্ট্রি চ্যাপ্টারটা, যেটা বাকি আছে ওইটা আমরা শেষ করে ফেলবো। আমি আজকে অনলাইনে ক্লাস নিই না, অফলাইনে ক্লাস নিই না একটাই কারণে, কারণ হচ্ছে সবাইকে একসাথে নিয়ে অনলাইনে শেষ করে দিই। আচ্ছা, দেখো আমাদের সেল কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে টোটাল 4টা টপিক ছিল: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এন্ড এনজাইম। এই 4টা টপিক। এর মধ্যে আমরা কার্বোহাইড্রেট আর প্রোটিন অলরেডি পড়ে ফেলছি। সো আজকে আমরা এনজাইম আর লিপিড পড়বো। এখন আমি যদি তোমাকে পুরো চ্যাপ্টার নিয়ে একটা ওভারভিউ দিতে চাই যে কোন পার্টটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, তোমাকে আমি দুইটা নাম বলবো, একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে এনজাইম। কার্বোহাইড্রেট এন্ড এনজাইম এই দুইটা পার্ট থেকেই অনেক বেশি সিকিউ চলে আসে, এবং এখান থেকেই আসবে, কার্বোহাইড্রেট এন্ড এনজাইম থেকেই সিকিউ গুলো আসবে। কি কি এনজাইম, কি কি সিকিউ আসবে? যেমন কার্বোহাইড্রেট থেকে আমাদের গ্লুকোজ ফ্রুক্টোজের যেই সুক্রোজ কিভাবে তৈরি হয়, স্টার্চ কিভাবে তৈরি হয়, গ্লাইকোজেন কিভাবে তৈরি হয়, সেলুলোজ কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, ফিগার সহ। এন্ড এনজাইমের পার্টের মধ্যে তোমার কিছু জিনিস লাগবে যেগুলো আমরা আজকে দেখায় দিব ঠিকভাবে। ঠিক আছে, আচ্ছা। ভাইয়া, প্রোটিনের কাজের পরে কি অনলাইন ক্লাসের পার্টটুকু অ্যাড করব? প্রোটিনের, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, প্রোটিনের কাজ তো আমরা শেষ করছিলাম লাস্ট। সো ওইটার পরে আজকে আমরা এই এই পড়াটা করব। ঠিক আছে, আর তোমাদের আগামীকালকে একটা ক্লাস নিব, ওই ক্লাসে ভাই হচ্ছে কিডনিটা শেষ করে দিব। কিডনি আর R1 R2 ব্যাচের মধ্যে হাইড্রার একটা পার্ট বাকি, কিডনি আর হাইড্রার ওই পার্টটা পড়ায় দিব আগামীকালকে। ঠিক আছে, আগামীকালকে তোমাদেরকে শেষ করে দিব। হাইড্রার একটা লাস্ট ক্লাস বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি জানি। আমি হচ্ছে তোমাদের R1 R2 ব্যাচের হাইড্রা আর হচ্ছে সবার জন্য আগামীকাল আমি হচ্ছে তোমার কি বলে এটাকে, কিডনির উপর একটা ক্লাস রাখবো আগামীকালকে। ঠিক আছে, সবাই একটু জয়েন করবে। আগামী ক্লাসে আমাদের কিডনি চ্যাপ্টারটা শেষ হবে। আচ্ছা, তো ভাইয়া আজকে তাহলে কি আমাদের হ্যাঁ বল। আগামীকাল কি আমাদের এক্সাম হবে না? আগামীকালকে আগামীকালকে তোরা এক্সামে অ্যাটেন্ড কর, সমস্যা নাই। ঠিক আছে, বাট আমি ক্লাসের জিনিসটা ভাইয়া বলছি। শেষ তো হয় নাই। আরে বেটা, এক্সামের তুই অ্যাটেন্ড করলে তো সমস্যা নাই। ঠিক আছে, তুই অ্যাটেন্ড কর, কোয়েশ্চেন দেখ, বুঝ। ঠিক আছে, লিস্ট তোর তো সেল কেমিস্ট্রির পার্টটা পড়া হবে, তাই না? আবার ওইখান ভাই, দিয়ে তোমার আগামীকাল কোচিং খোলা থাকবে? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল খোলা থাকবে? আগামীকাল কোচিং বন্ধ থাকার তো কারণ নেই, তবে আমি তোদের ক্লাস নিব অনলাইনে। ঠিক আছে, আমি তোদের যেহেতু পরীক্ষা চলে আসছে, আমি আর তোদেরকে অফলাইনে নিব না। এক মানে রাজুকের পোলাপানদের সহ যারা আছো সবাই হচ্ছে অনলাইনে ক্লাস করে ওদের সিলেবাসটুকু শেষ করো। তারপর রাজুকের বাইরে যারা আছো তাদের জন্য আবার 1 তারিখের পর থেকে আরেকভাবে আগাবো, কথা বুঝছো? যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, তোরা কি অনলাইন ক্লাস প্রেফার করিস নাকি অফলাইন ক্লাস প্রেফার করিস যে এই কয়েকদিনের জন্য? আমি আজকে চাইলে অফলাইন নিতে পারতাম, বাট নেই না একটাই কারণে যে সবাইকে একসাথে নিয়ে আমি চ্যাপ্টারটা শেষ করে দিব। তোরা কি অনলাইন ক্লাস প্রেফার করিস নাকি অফলাইন ক্লাস? ভাই, দুইটাই তো ভালো। দুইটাই অনলাইন ভালো। অনলাইন। অনলাইন হলে তোদের ভাই, টাইমটা অফলাইন। টাইমটা সেভ হয়, এই আর কি। এখন তো মানে জাস্ট টাইম সেভ করার জন্য। আচ্ছা, সমস্যা নেই, আমরা আগে আজকের টপিক গুলো পড়ি। সো আজকে আমরা শুরু করবো এনজাইম দিয়ে। হোয়াট ইজ এনজাইম? তোমরা সবাই ছোটবেলা থেকে ক্যাটালিস্ট বা প্রভাবকের নাম শুনে আসছো, তাই না? আমরা সবাই জানি ক্যাটালিস্ট বা প্রভাবক কি। এটা হচ্ছে কোন একটা কেমিক্যাল রিয়াকশনে মিডিয়া হিসেবে কাজ করে, অনেকটা ঘটকের মতো। একটা বিয়াতে যে একটা ঘটক থাকে না, ওই ঘটকের মতো হচ্ছে একটা ক্যাটালিস্ট বা প্রভাবক কাজ করে। ঠিক এনজাইমটাকে কি বলা হয়? এনজাইমটাকে বলা হয় অর্গানিক ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক। দেখো আমি লিখে রাখছি, অর্গানিক ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক। ঠিক আছে, কেন এটাকে অর্গানিক ক্যাটালিস্ট বা অনুঘটক কেন বলে? কারণ সে হচ্ছে একটা বিক্রিয়াকে, একটা রিয়াকশনকে সে হচ্ছে একটু নাড়ায় চাড়ায়। ঠিক আছে, একটা একটা রিয়াকশনের মিডিয়া হিসেবে কাজ করে সে। আর অর্গানিক বা জৈব কেন বলছি, এটার পেছনে কারণটা হচ্ছে অর্গানিক মানে ক্যাটালিস্ট বা প্রভাবক যে জিনিসটা, সেটা হচ্ছে আবার অর্গানিক জিনিস দিয়ে তৈরি, মানে অর্গানিক সাবস্টেন্স দিয়ে তৈরি, জৈব যৌগ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জৈব যৌগ। যেহেতু এনজাইমটার মধ্যে, এনজাইমটা জৈব যৌগ দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। এনজাইমটা মেইনলি কি? এনজাইমটা হচ্ছে মেইনলি প্রোটিন। এনজাইমটা কিভাবে? মেইনলি প্রোটিন। তাহলে প্রোটিন কি একটা অর্গানিক কম্পাউন্ড না, একটা জৈব যৌগ?
তাহলে এই কারণে এটাকে আমরা কি বলি, অর্গানিক ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো, সর্বপ্রথম কোন এনজাইম আবিষ্কার হয়? পুরো ওয়ার্ল্ডের মধ্যে সর্বপ্রথম কোন এনজাইম আবিষ্কার হয়? সর্বপ্রথম এনজাইম আবিষ্কার হয় জাইমেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, সবার আগে জাইমেস এনজাইম আবিষ্কার হয়। এখন আমি দেখো নিচে কিছু একটা লিখে রাখছি, দেখো এ আর এর নিচে আমি একটা রিঅ্যাকশন লিখে রাখছি, এ আর বি রিঅ্যাকশন করে কি হলো, হ্যাঁ, এ আর বি রিঅ্যাকশন করে সি আর ডি তৈরি করে। এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের মিডি হিসেবে কে কাজ করে? এনজাইম কাজ করে। আচ্ছা, এনজাইম কিভাবে কাজ করে জানো? একটা জিনিস মনে রাখবা সব সময়, একটা এনজাইম সে হচ্ছে একটা রিঅ্যাকশনের রেট। কি বলছি? সে হচ্ছে রিঅ্যাকশনের রেট বা বিক্রিয়ার হার। এই কথাটা একটু মনে রাখতে হবে যে এনজাইমটা কি করে, কোন একটা রিঅ্যাকশনের যে রেটটা, বিক্রিয়ার যে হারটা, এই হারটাকে বাড়ায় অথবা কমায়। এই জিনিসটা মনে রাখতে হবে। এনজাইম কি করে, কোন একটা রিঅ্যাকশনের রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ার হারটাকে বাড়ায় কমায়, কিন্তু সে দিন শেষে নিজে থাকে আনচেঞ্জড। নিজে কি থাকে? আনচেঞ্জড। ঠিক আছে, নিজে থাকে অপরিবর্তিত। মানে রিঅ্যাকশন শেষে সে নিজে ইনটেক্ট থাকবে, একদম ইনটেক্ট থাকবে এনজাইমটা, কিন্তু সে মাঝখান দিয়ে একটা রিঅ্যাকশনের রেটটাকে বাড়ায় কমায়। কথা বুঝছো? এই জিনিসটা মনে রাখতে হবে। একটা এনজাইম কি করে, কোন একটা রিঅ্যাকশনের রেটটাকে বাড়ায় অথবা কমায়, কিন্তু দিন শেষে সে থাকে আনচেঞ্জ, সে থাকে অপরিবর্তিত। কথা বুঝছো? আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো এনজাইম নিয়ে আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এবার আসো আমরা একটু এনজাইমের কিছু ইম্পর্টেন্ট টার্ম পড়ি। একটা হচ্ছে অ্যাপো এনজাইম, একটা হচ্ছে প্রস্থেটিক ফ্যাক্টর, একটা হচ্ছে কো ফ্যাক্টর। অ্যাকচুয়ালি এখানে প্রস্থেটিক ফ্যাক্টর না বলে গ্রুপ বললে আরো ভালো হয়, প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, জিনিসগুলো খুবই সিম্পল এন্ড সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা প্রচুর আসে, বাট জিনিসগুলো ভেরি ভেরি সিম্পল। আমি তোমাকে একদম বেসিক থেকে বুঝাই দিচ্ছি, খেয়াল করো। আমরা একটু আগে কি বলছি ভাইয়া, এনজাইমটা কি দিয়ে তৈরি? মেইনলি এনজাইমটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, তাই তো? আমি তোমাদেরকে বছরের শুরু থেকে একটা কথা বারবার বলে আসছি, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, এই জিনিসগুলা মেইনলি প্রোটিন দিয়েই তৈরি হয়। ম্যাক্সিমাম এনজাইম, ম্যাক্সিমাম হরমোন, ম্যাক্সিমাম অ্যান্টিবডি প্রোটিন দিয়ে তৈরি হয়। আমাদের এনজাইমটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়। এখন ভাইয়া দেখো, আমরা তো ওই যে প্রোটিনের টাইপস এর মধ্যে কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন নামে একটা প্রোটিন করছিলাম, মনে আছে? যেখানে প্রোটিনের পাশাপাশি আমাদের একটা নন প্রোটিন অংশ থাকে। সবার কি মনে আছে? মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আমরা একটু দেখি। দেখো, মনে রাখবা, আমাদের যে প্রত্যেকটা এনজাইম, খেয়াল করো, আমাদের এনজাইম গুলো কি মেইনলি প্রোটিন না? আমাদের এনজাইমটা কি মেইনলি প্রোটিন না? তাহলে আমাদের এনজাইমটা, দ্বারা আমি একটা আলাদা একটা পেজ নেই, আমাদের ধর এটা হচ্ছে একটা এনজাইম। আমাদের এনজাইমটা মেইনলি কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি হয়। সো আমাদের কোন একটা এনজাইম যদি মাত্র শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি হয়, শুধুমাত্র একটা এনজাইমের মধ্যে শুধুমাত্র প্রোটিন থাকে, শুধুমাত্র প্রোটিন দিয়ে যদি কোনো একটা এনজাইম তৈরি হয়, তাহলে ওই এনজাইমটাকে আমরা বলি হচ্ছে সিম্পল এনজাইম। কি বলি? সিম্পল এনজাইম বা সরল এনজাইম। সিম্পল এনজাইম বা সরল এনজাইম, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে সিম্পল এনজাইম বা সরল এনজাইমটা কি? যে এনজাইমে শুধুমাত্র প্রোটিন থাকে, শুধুমাত্র প্রোটিন দিয়ে যে এনজাইমটা তৈরি হবে সেটা হচ্ছে সিম্পল। আর কোন কোন এনজাইম আছে যারা হচ্ছে, যাদের মধ্যে প্রোটিনের পাশাপাশি একটা নন প্রোটিন পার্ট থাকে। কি থাকে ভাইয়া? নন প্রোটিন একটা পার্ট থাকে। মানে প্রোটিনের পাশাপাশি তোমার একটা কার্বোহাইড্রেট থাকতে পারে, একটা লিপিড থাকতে পারে, মেইনলি কি নন প্রোটিন পার্ট থাকবে, মানে প্রোটিন বা অন্য কিছু থাকবে। ঠিক আছে, তাহলে ওই এনজাইম গুলাকে আমরা বলি হচ্ছে কমপ্লেক্স এনজাইম। কি বলি ভাইয়া? কমপ্লেক্স এনজাইম। কমপ্লেক্স এনজাইম বা জটিল এনজাইম। কি বলি ভাইয়া? কমপ্লেক্স এনজাইম বা জটিল এনজাইম। তাহলে যেই এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি, দ্য এনজাইম দ্যাট কনসিস্ট অফ অনলি প্রোটিন, that enzyme is called simple enzyme. On the other hand, the enzyme which is composed of protein and non-protein part, that enzyme is called কি? complex enzyme বা জটিল এনজাইম। তাহলে দেখো, এই জটিল এনজাইমের মধ্যে দেখো প্রোটিনের পাশাপাশি একটা নন প্রোটিন অংশ আছে, তাই না ভাইয়া? তাহলে এই যে প্রোটিনের পাশাপাশি যে নন প্রোটিন অংশ আছে, প্রোটিনের যে পার্ট, এই প্রোটিনের পার্টটাকে বলা হয় অ্যাপো এনজাইম। প্রোটিনের পার্টটাকে কি বলা হয় ভাইয়া? অ্যাপো এনজাইম। প্রোটিনের পার্টটাকে কি বলা হয়?
অ্যাপো এনজাইম। তাহলে ভাইয়া অ্যাপো এনজাইম জিনিসটা কি ভাইয়া? অ্যাপো এনজাইম জিনিসটা হচ্ছে কোন একটা কমপ্লেক্স এনজাইমে, কোন একটা জটিল এনজাইমের মধ্যে প্রোটিনের যে পার্টটা থাকে, ওই প্রোটিনের অংশটার নাম কি? অ্যাপো এনজাইম। কথা বুঝছো? আর এই যে নন প্রোটিন যে অংশটা থাকে, নন প্রোটিন যে অংশটা থাকে, এই নন প্রোটিন অংশটার নাম হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। নন প্রোটিন অংশটার নাম কি ভাইয়া? প্রস্থেটিক গ্রুপ। নন প্রোটিন অংশটার নাম কি ভাইয়া? প্রস্থেটিক গ্রুপ। নন প্রোটিন অংশটার নাম কি? প্রস্থেটিক, প্রস্থেটিক গ্রুপ, প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে? তাহলে ভাই দেখো, আমাদের একটা এনজাইমের মধ্যে প্রোটিনের পাশাপাশি নন প্রোটিন পার্ট থাকতে পারে। প্রোটিনের পার্টটাকে আমরা বলতেছি অ্যাপো এনজাইম, এন্ড নন প্রোটিনের অংশটাকে আমরা কি বলছি? প্রস্থেটিক গ্রুপ। তার মানে এই প্রস্থেটিক গ্রুপের মধ্যে প্রোটিন বাদে অন্য যে কোনো কিছু থাকবে দুনিয়া, কার্বোহাইড্রেট থাকতে পারে, লিপিড থাকতে পারে, যে কোনো একটা যৌগ থাকতে পারে, যে কোনো একটা কম্পাউন্ড থাকতে পারে, বাট প্রোটিন বাদে। এটা হচ্ছে ফ্যাক্টর। কথা বুঝছিস? সো এই যে প্রস্থেটিক গ্রুপটা, এই যে প্রস্থেটিক গ্রুপটা দেখতেছো, এই প্রস্থেটিক গ্রুপটা যদি তোমার কোন একটা অর্গানিক কম্পাউন্ড হয়, কি বলছি? এই প্রস্থেটিক গ্রুপটা যদি কোন একটা অর্গানিক কম্পাউন্ড হয় বা জৈব যৌগ হয়, কি হয়? অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ হয়। কথাটা বুঝিস? আমাদের প্রস্থেটিক গ্রুপ মানে কি? প্রোটিন বাদে নন প্রোটিন যে অংশটা থাকবে সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপের মধ্যে যদি আমাদের প্রস্থেটিক গ্রুপটা যদি একটা অর্গানিক কম্পাউন্ড হয় বা জৈব যৌগ হয়, কোন একটা প্রস্থেটিক গ্রুপ যদি কোন একটা অর্গানিক কম্পাউন্ড হয়, তখন সেই প্রস্থেটিক গ্রুপটাকে আমরা বলি হচ্ছে কো এনজাইম। কি বলি? কো এনজাইম বলি। ঠিক আছে? কো এনজাইম। তাহলে ভাইয়া কো এনজাইম জিনিসটা কি? কো এনজাইম জিনিসটা হচ্ছে কোন একটা এনজাইমের প্রস্থেটিক গ্রুপটা যখন কোন একটা জৈব যৌগ হবে, অর্গানিক কম্পাউন্ড হবে, তখন সেটাকে আমরা কি বলবো? কো এনজাইম। আর যদি এমন হয়, আর যদি এমন হয় যে এই প্রস্থেটিক গ্রুপটা যদি কোন একটা মেটাল হয়, কোন একটা ধাতু হয়, দেখো তো ভাইয়া, কোন একটা ধাতু যদি হয়, তাহলে ওই অংশটাকে, ওই প্রস্থেটিক গ্রুপটাকে আমরা বলি হচ্ছে কো ফ্যাক্টর। কি বলি? কো ফ্যাক্টর। কি বলি? কো ফ্যাক্টর। তাহলে ভাইয়া কথাটা বুঝো, প্রস্থেটিক গ্রুপটা যদি একটা অর্গানিক কম্পাউন্ড হয় সেটা হচ্ছে কো এনজাইম, আর প্রস্থেটিক গ্রুপটা যদি একটা মেটাল হয় তখন সেটাকে আমরা কি বলি? কো ফ্যাক্টর বলি। কি বলি? কো ফ্যাক্টর। আচ্ছা, ফাইন। আমি জিনিসটাকে তোমাকে আরেকটু ক্লিয়ার করি। দেখো, ধরো এখানে কোন একটা এনজাইম আছে, এই এনজাইমের মধ্যে ধরো যে এটা হচ্ছে একটা প্রোটিন পার্ট, পাশাপাশি ধরো যে এই প্রোটিনের সাথে ধরো যে তোমার একটা যে কোন একটা অর্গানিক কম্পাউন্ড আছে, যে কোন একটা জৈব যৌগ আছে, যে কোন একটা অর্গানিক কম্পাউন্ড, যে কোন একটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ আছে। তাহলে ভাইয়া এই যে অর্গানিক কম্পাউন্ডটা দেখতেছো, এই অর্গানিক কম্পাউন্ডটাকে আমরা কি বলবো? এই অর্গানিক কম্পাউন্ডটাকে আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে কো এনজাইম। কি বলবো ভাইয়া? কো এনজাইম বলবো। সো এই কো এনজাইমের এক্সাম্পল কি? এই কো এনজাইমের এক্সাম্পল তোমরা ছোটবেলা থেকে শুনে আসছো, জানো কি? ওই যে তোমরা এনএডিপি, এফএডিপি এই নামগুলো পড়ছো না? এনএডি, এফএডি। তাহলে এই যে এনএডি, এনএডি, এনএডিপি, এফএডি, এফএডিপি, কো এ, হ্যাঁ, কো এনজাইম এ বা কো এ, এই যে নামগুলো দেখতেছো, বা এফএমএন, ঠিক আছে? তাহলে এই যে দেখো এনএডি, এনএডিপি, হ্যাঁ, এফএডি, তারপর হচ্ছে তোমার এফএডিপি, কো এনজাইম এ, তারপর হচ্ছে এফএমএন, এই জিনিসগুলা তারা কিন্তু অর্গানিক কম্পাউন্ড, তারা কিন্তু জৈব যৌগ। তারা কি? তারা হচ্ছে জৈব যৌগ। তাহলে এই যে দেখো, এই যে এনএডি, এফএডি এগুলো অ্যাকচুয়ালি কই থাকবে? কোন একটা এনজাইমের মধ্যে প্রোটিনের পাশে। এটা ধরো যে একটা প্রোটিন, এই প্রোটিনের সাথে ধরো যে একটা এনএডিপি যুক্ত আছে। তাহলে এই প্রোটিনটাকে আমরা বলবো অ্যাপো এনজাইম, আর এনএডিপিটাকে আমরা কি বলবো? কো এনজাইম। আবার ধরো যে একটা প্রোটিন আছে, এই প্রোটিনের সাথে ধরো যে একটা এফএমএন যুক্ত আছে, এফএমএন। ঠিক আছে? তাহলে এই যে প্রোটিনটা হচ্ছে অ্যাপো এনজাইম, আর এফএমএনটা কি? কো এনজাইম। আমার কথা বুঝছো? সবাই কি বুঝছো? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ভাইয়া লাস্টেরটা আরেকবার একটু বলেন। লাস্টের পার্টটা মানে কোন পার্টটা? এই যে এটা এই যে এফএমএন, পিআর, এইগুলা যে বলছি। হ্যাঁ। আচ্ছা শোন ভাইয়া, দেখো এটা ধরো যে তোমার কোন একটা এনজাইম আছে, ওই এনজাইমের সাথে এটা ধরো যে তার প্রোটিন পার্টটা, তাহলে প্রোটিনের সাথে ধরো যে ওই এনজাইমের মধ্যে একটা এনএডিপি আছে।
তাহলে ওই এনএডিপিটাকে আমরা তখন কি নাম দিব? কোএনজাইম নাম দিব, কারণ এনএডি, এফএডি, এনএডিপি এই জিনিসগুলা কিন্তু সবই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, সবই হচ্ছে জৈব যৌগ। কথা বুঝছো? জি। আচ্ছা, এবার আসো ভাইয়া, তাহলে আরেকটা জিনিস দেখে দেখো, ধরো ধরো তোমার এটা হচ্ছে প্রোটিন, প্রোটিনের পাশাপাশি তোমার ধরো যে একটা মেটাল থাকতে পারে। সো প্রোটিনের সাথে যে মেটালটা থাকবে এই মেটালটার নাম কি হবে তখন? এটাকে বলবো আমরা কো ফ্যাক্টর। কি বলবো? কো ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে মেটাল হিসেবে কারা থাকতে পারে? মেটাল হিসেবে আয়রন থাকতে পারে, মেটাল হিসেবে ম্যাঙ্গানিজ থাকতে পারে, মেটাল হিসেবে জিঙ্ক থাকতে পারে। কথা বুঝছো? আর এই যে প্রোটিন যে পার্টটা, এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাপো এনজাইম। এটা কোন এনজাইম? অ্যাপো এনজাইম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো, তাই না? ইনশাল্লাহ পারবা না? এই যে এই তিনটা টার্ম, অ্যাপো এনজাইম কি, প্রস্থেটিক গ্রুপ কি, কো ফ্যাক্টর কি, পাশাপাশি আমরা আরেকটা পড়লাম, কো এনজাইম পড়লাম। কি পড়লাম? কো এনজাইম। আশা করি তোমরা এই চারটা টার্ম বুঝতে পারছো, তাই না ভাইয়া? বুঝছো? ভাইয়া। ওকে, ফাইন, ভেরি গুড। এবার আসো আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ এনজাইম বা এনজাইমের ক্রিয়া কৌশল পড়ব। ঠিক আছে, এনজাইমের ক্রিয়া কৌশল। ভাইয়া এই যে ছবিটা দেখতেছো না, এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু তোমার সিকিউ তে আসে। ঠিক আছে, এই টপিকটা তোমার সিকিউ তে আসে, এবং এই ছবিটা, এই টপিকটা আসলে তোমার এই ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এখন দেখবো যে একটা এনজাইম কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, আচ্ছা। একটা এনজাইম কাজ করার যে থিওরিটা দেওয়া আছে, এই থিওরিটার নাম হচ্ছে লক এন্ড কি থিওরি বা তালা ও চাবি মতবাদ। কি ভাইয়া? তালা ও চাবি মতবাদ। ঠিক আছে, আমরা যেমন একটা তালাকে খোলার জন্য ওই তালার ভেতরে একটা চাবি ঢুকাই, তারপর এটাকে একটা মোচড় মারি, মোচড় মারি তারপর কি তালাটাকে খুলি। জিনিসটা হচ্ছে অনেকটা এমন। তুমি চিন্তা করো ভাইয়া, তোমার তোমার ধরো যে একটা তালা আছে, ওই তালাটার, ধরো যে ওই তালাটার যেই, যেখান দিয়ে তুমি চাবিটা, মানে যেখান দিয়ে হচ্ছে তুমি চাবিটাকে তালার মধ্যে ঢুকাবা, ওই অংশটা যদি চাবির শেপের সাথে না মিলে, ধরো তোমার তালার যেখান দিয়ে তুমি চাবিটা ঢুকাবা, ওই তালার ওই অংশটা ধরো যে গোল। ঠিক আছে, তালার ওই অংশটা ধরো যে গোল, কিন্তু তোমার চাবিটা হচ্ছে চার কোনা। তাহলে জীবনে ওই গোল জিনিস দিয়ে চার কোনা চাবি ঢুকবে? জীবনেও ঢুকবে না। তার মানে কি ভাইয়া, প্রত্যেকটা তালার জন্য এক একটা নির্দিষ্ট শেপের চাবি থাকে। এটা তো সবাই বুঝতে পারছো নাকি? এক একটা তালার জন্য এক একটা চাবি। যদি তালার ফুটাটা গোল হয় তাহলে চাবিটাও হইতে হবে গোল। যদি তালার ফুটাটা হচ্ছে তোমার চার কোনা হয় তাহলে চাবিটাও হইতে হবে চার কোনা। যদি তালার ফুটাটা তোমার তিন কোনা হয় তাহলে চাবিটাও হইতে হবে তিন কোনা। আমার কথা বুঝছো? সো এখানে তালা চাবির একটা ব্যাপার চলে আসে। সো এই জিনিসটা আমরা এখন ডেসক্রাইব করব। ঠিক আছে, আচ্ছা। সো ভাইয়া দেখো, আমাদের আমাদের কোন একটা রিয়াকশন, ধরো যে এটা, ধরো যে এ প্লাস বি। ঠিক আছে, এখান থেকে আচ্ছা আমি একটা কাজ করি, আমি ক্লাসটা শেষ করে আমি একটা লিংক দেই, তারপর আমি এই জিনিসটা বোঝানো শুরু করি, কারণ এই জিনিসটা বুঝাইতে বুঝাইতে আমার টাইম আউট হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ক্লাসটা এন্ড করতেছি, এন্ড করে আমি আবার এখনই লিংক দিচ্ছি, তোমরা সবাই এখনই ঢুকে যাও। ঠিক আছে, ওকে, এখনই ঢুকে যাবা, কেউ দেরি করবা না।